সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন দ্বিতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। তবে এই বৈঠকের প্রথম দিনে অংশগ্রহণ করেনি জামাত। প্রথম দিকে মনে হচ্ছিল জামাত রাগ করেছে। লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠক হয়েছে সেখানে জামাতকে উপেক্ষা করা হয়েছিল, এরকম কথাবার্তা বলে জামাত বয়কট করেছে, এরকম আলোচনা চলছিল। যদিও জামাতের পক্ষ থেকে সেরকম কিছু বলা হয়নি। তবে দ্বিতীয় দিনের বৈঠকে, এই দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের বৈঠকে যোগ দিয়েছে জামাত। এরপরে আমার কিছুটা সন্দেহ হইল জামাত কেন প্রথম দিনের বৈঠকে অংশ নেয়নি এবং দ্বিতীয় দিনে হঠাৎ করে কেন তাদের রাগটি ভেঙে গেল। এটার কারণ খুঁজতে গিয়ে আমি মূলত দুইটা কারণ পেলাম। একটা কারণ খুবই গুরুত্বপূর্ণ, দুটা কারণই আসলে গুরুত্বপূর্ণ। একটা কারণ হচ্ছে তারা জাতীয় ঐকমত্যের কমিশনের এই বৈঠকের চেয়েও বেশি প্রাধান্য দিয়েছে একজন মার্কিন কর্মকর্তার সঙ্গে দেখা করাকে। তারা ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি ঠিকই, কিন্তু একজন মার্কিন কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। সেটা নিয়ে আমি বিস্তারিত বলবো। এবং আরেকটি কারণ হলো ৭০ অনুচ্ছেদ। দ্বিতীয় দফার প্রথম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক হয়েছে সেখানে ৭০ অনুচ্ছেদের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। ঠিক ওই ওই অনুচ্ছেদেই জামাতের কিছুটা সমস্যা রয়েছে। সেই কারণেই হয়তো এই যে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের জন্য এবং ৭০ অনুচ্ছেদের যে সংশোধন নিয়ে সবাই কথাবার্তা বলছিল, জামাত সেটা সংশোধন চায়নি বিধায় হয়তো তারা সেখানে অংশ নেয়নি। আমি প্রথমে একটু এই কার সঙ্গে দেখা করেছে এটা নিয়ে একটু বলি। প্রথম আলোর রিপোর্টে বলা হয়েছে ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখা প্রধানের সঙ্গে বৈঠক করেছে জামাত ইসলামী। খুবই গুরুত্বপূর্ণ একজন লোক মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখা প্রধানের, অর্থাৎ বাংলাদেশে যে মার্কিন দূতাবাস রয়েছে এই দূতাবাসের যিনি রাজনৈতিক শাখার প্রধান তার সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশের জাতীয় ঐকমত্য কমিশনের সরকারের আহ্বানে সবগুলো দলের অংশগ্রহণে একটা বৈঠক চলছিল, যে বৈঠকে সংবিধান সংস্কার সহ নানান গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে, সংসদে কতটি নারী আসন হবে সেই সব নিয়ে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। জামাতে ইসলামী সেটা বাদ দিয়ে, সেটা বয়কট করে, সেটাকে উপেক্ষা করে, সেটাকে কম গুরুত্ব দিয়ে তারা গিয়ে বৈঠক করছে মার্কিন কর্মকর্তার সঙ্গে। তাহলে কি এখান থেকে কিছুটা বলা যায় না এরকম যে হচ্ছে দেশের বৈঠকের চেয়ে বিদেশি কর্মকর্তার সঙ্গে বৈঠকটাকে বেশি গুরুত্ব দিচ্ছে? অর্থাৎ দেশে যে সিদ্ধান্ত নেওয়া হবে, দেশে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের চেয়ে তারা মার্কিন এই কর্মকর্তার কাছে নালিশ দেওয়াটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। আমরা জানি আমাদের বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের সবারই রাজনৈতিক প্রভু রয়েছে, বিদেশি প্রভু রয়েছে। তারা বিভিন্ন সময় তাদের কাছে দৌড়চাপ করেন, রাতে বিরাতে দিনে, এই সময় ওই সময়। ভোট এলে তো এগুলো আরও বেশি বেড়ে যায়। কূটনৈতিক পাড়ায় রাজনৈতিক নেতাদের আনাগোনা খুব বেড়ে যায়। গত কয়েকদিন ধরে জামাতে ইসলামী এই আনাগোনা প্রচুর পরিমাণে বেড়েছে। এটা খারাপ না। তবে আপনি যখন বাংলাদেশের একটা বৈঠকে, যেখানে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সংবিধানের এবং আরও বেশ কিছু সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, পক্ষে বিপক্ষে মত দেওয়ার মতো সুযোগ রয়েছে এবং আপনি আপনার দাবি দাওয়া জানাতে পারবেন এবং আপনি আপনার দিকটা আপনি কি চাচ্ছেন সেটা বলতে পারবেন, সেখানে আপনি অংশ না নিয়ে মার্কিন কর্মকর্তা, দূতাবাসের কর্মকর্তার সঙ্গে দেখা করাটা মানেই আপনি এটা চেয়ে ওটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তার মানে কি জামাতের কাছে বাংলাদেশের এই বৈঠকের চেয়ে বিদেশি কর্মকর্তাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? দূতাবাসের একজন কর্মকর্তা শুধুমাত্র। এর জবাব জামাতি ভালো দিতে পারবে। তো সেই বৈঠকে কি হয়েছে? অভ্যন্তরে গণতন্ত্র চর্চা। অভ্যন্তরে গণতন্ত্র চর্চা কি মার্কিন দূতাবাসের ওই কর্মকর্তার সঙ্গে কথা বলে বেশি ওই গণতন্ত্র চর্চা করা যাবে, নাকি ঐকমত্য কমিশনের বৈঠকে কথা বলে বেশি গণতন্ত্রের চর্চা করা যাবে? আপনি তো আপনার দিকটা এই বৈঠকে উপস্থাপন করতে পারবেন। ওই মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখা প্রধানের কাছে গণতন্ত্রের চর্চার কথা বলে বা তার কাছে বলে কি লাভটা হবে? জাতীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা, নালিশ। জাতীয় সিদ্ধান্ত যে গ্রহণ হয়েছে এক্ষেত্রে স্বচ্ছতার জন্য তারা মার্কিন দূতাবাসের এই রাজনৈতিক শাখা প্রধানের সঙ্গে কথা বলেছেন। তো জাতীয় সিদ্ধান্তে কি অস্বচ্ছতা জামাত দেখেছে?
সর্বশেষ যেটার কথা বলা যায়, লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি হয়েছে, এই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাই সেখানে তাদেরকে উপেক্ষা করা হয়েছে, তাদেরকে বয়কট করা হয়েছে। এখন দেখেন, সরকারের সঙ্গে দ্বন্দ্ব কাদের নির্বাচন নিয়ে? স্পষ্টত বিএনপির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে, জামাতের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে। যদি জামাতের সঙ্গে সরকারের নির্বাচনের তারিখ নিয়ে যদি দ্বন্দ্ব তৈরি হতো, তাহলে তো সরকারকে জামাতের সঙ্গে বৈঠক করতে হইতো। যেহেতু বিএনপির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেহেতু দেশের নেতাদের, দেশে থাকা বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের লোকেরা সমাধান করতে পারছেন না, সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি দলটির প্রধান, দ্বিতীয় প্রধান, যদিও খালেদা জিয়া এখনো প্রধান হলেও তিনি কার্যত ওইরকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে খুব বেশি সম্পৃক্ত নন, সেই জায়গায় তারেক রহমানের সঙ্গে কথা বলেই তো এটা সমাধান করতে হবে। জামাতকে নিয়ে কি কোনো অচল অবস্থা তৈরি হওয়ার মতো পরিস্থিতি জামাত তৈরি করেছে? জামাত কি এমন কোনো দাবি উত্থাপন করেছে যে এটা না করলে আমরা সরকারকে এটা করতে দেব না? করেনি। জামাত তো নির্বাচনের তারিখ নিয়েও নানা ধরনের এক এক দিন এক এক কথা বলেছে। একবার বলে সরকারকে যৌক্তিক সময়, একবার বলে রমজানের আগে, আরেকবার যখন এপ্রিলে নির্বাচনের কথা বলে সরকার প্রধান, তখন তারা বলে হ্যাঁ ঠিক আছে, যদি বিচার এবং সংস্কার হয় তাহলে ওটা ঠিক আছে। মানে তারা সব কিছুতেই ঠিক আছে, আবার সব কিছুতেই ঠিক নেই। এই এই হইল অবস্থা। তো তারা এখন গিয়ে ঐকমত্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ বৈঠককে বাদ দিয়ে, যেখানে সব দলের অংশগ্রহণের বৈঠকটি হচ্ছিল, সেটাকে বাদ দিয়ে যিনি থাকার কথা ছিল জামাতের সিনিয়র নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি গিয়ে মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখা প্রধানের সঙ্গে কথা বলছেন। কতটা ইনসাল্টিং এটা সরকারের জন্য, এটা সরকার অবশ্যই বিবেচনা করবে। সেখানে নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে দলটির দৃষ্টিভঙ্গি ও অবস্থান নিয়ে আলোচনা করা হয়েছে। নারী, আমরা জানি ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার প্রথম দিনের যে বৈঠক, সেখানে সংসদে কতটি নারী আসন হবে সেটা নিয়েও কথা বলেছে। এটা নিয়ে ইসলামী অনেক দলের আপত্তি রয়েছে, তারা আসলে এমনটা চায় না সংসদে এত নারী উপস্থাপন। এবার আসি সংসদে এই যে 70 অনুচ্ছেদ নিয়ে জামাতের আসলে অ্যালার্জিটা কোথায়? 70 অনুচ্ছেদের যে সংস্কার, এই সংস্কারটা আসলে অনেক দলই চাচ্ছে। এই অনুচ্ছেদটা হইল মূলত যে সংসদে যে আপনি যেই দলের হয়ে ভোট করে এমপি নির্বাচিত হয়েছেন, আপনি ওই সংসদে গিয়ে আসলে আপনার দলের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবেন না। তো এটা এক ধরনের যে আপনার একজন এমপি হিসাবে, একটি আসনের জনপ্রতিনিধি হিসাবে তার যে একটা মত, তার মানুষের যে একটা মত, সেটা আসলে যে প্রকাশের একটা পরিপন্থী, এটার এগেনস্টে একটা আইন, একটা অনুচ্ছেদ, এতদিন হিসাবে অনেকে এটাকে সমালোচনা করে আসছে। তো 70 অনুচ্ছেদ নিয়ে এই গত 10 ফেব্রুয়ারি একটা রিপোর্ট করেছে আজকের পত্রিকা। ওই রিপোর্টে স্পষ্ট একটা কথা বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানের অন্যতম বিতর্কিত অংশ 70 অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না। মানে দল যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই তাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে, তাদেরকে বলতে হবে হ্যাঁ এটাই ঠিক। মানে এরকম, আপনার বিপক্ষে যাওয়ার কোনো উপায় নেই। তো অভ্যুত্থানের পর অনেকেই আসলে এই আইনটা নিয়ে আলোচনা সমালোচনা করছিল। তো এই আইনটার সংস্কার অনেক দলই চাচ্ছে, জামাত এই আইনটার সংস্কার চায় না। জামাত বলে যে মানে তাদের কথা যেভাবে আছে, যে আমাদের এমপিরা আমরা যেটা সিদ্ধান্ত নিব ওই কথাটাইতেই তারা হ্যাঁ বলবে। এটা জামাতের স্ট্যান্ড। তো এই দ্বিতীয় দফার প্রথম দিনের বৈঠকে এই 70 অনুচ্ছেদের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এই সংস্কার আলোচনায় জামাত অংশ নেয়নি। এবার বোঝেন, রাগ করে অংশ নেয়নি নাকি আসলে মৌলিক কিছু দ্বন্দ্ব তৈরি হওয়ার ফলে জামাত অংশ নেয়নি, এটা এবার আপনারা বুঝে নেন। ওরা মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখা প্রধানের সঙ্গে কথা বলেছে, সেই বৈঠকটিকে গুরুত্ব দিয়েছে। আর দ্বিতীয়ত, যেহেতু 70 অনুচ্ছেদটি রাখার পক্ষে তারা চান না তাদের দলের নেতারা তাদের সিদ্ধান্তের বিপক্ষে কথা বলুক, অর্থাৎ তাদের এক ধরনের এই ফিলিং রয়েছে, হয়তো তারা আমাদের বিপক্ষে কথা বলতে পারে কিংবা অন্যকে ভোট দিতে পারে, কিংবা আমরা কোনো সিদ্ধান্ত জানালে বা অন্য কোনো দল কোনো বিল উত্থাপন করলে সেটাকে সমর্থন জানাতে পারবে। এইরকম কথাবার্তা, মানে এইরকম বিষয়ে তারা হয়তো ভাবছেন। তো এখন নতুন করে যেটা হয়েছে যে এই 70 অনুচ্ছেদের কি সংস্কার হচ্ছে, যে অর্থ বিল এবং একেবারে আস্থা ভোট, যেটা এই দুইটা বিষয়ে সংসদ সদস্যরা
নিজ দলের পক্ষে অবস্থান নিতে হবে এবং বাকি সব কিছুতে তারা দ্বিমত করতে পারবেন, এরকম একটা মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে এই আইনটি সংস্কারের বিষয়ে কথাবার্তা হচ্ছে। আমি গতকালই ভিডিও করেছি, জামাত রাগ করেছে, তাদের রাগটি ভাঙাবে কে, কেন তারা রাগ করেছে, এইসব নিয়ে অনেক আলোচনা করেছি। কিন্তু আমি যেটা প্রথমেই বললাম, আসলে খোঁজ নিয়ে আসলে জানা গেল যে আসলে মৌলিক কিছু দ্বন্দ্ব তৈরি হচ্ছে বিদায় এই দলটি আসলে প্রথম দিনের বৈঠকে অংশ নেয়নি। আমরা গত কিছুদিন ধরে যখন সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের বৈঠক টুঠক হচ্ছিল, যখন সংস্কার নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, অনেকেই বলা বলি করছেন জামাত অনেক বিষয়ে হচ্ছে সংস্কারের পক্ষে কথা বলছে, অনেক বিষয়ে তারা হচ্ছে বিএনপির চেয়ে বেশি সংস্কারপন্থী দল হিসাবে নিজেদেরকে আবির্ভূত করার চেষ্টা করছে, এরকম কথাবার্তা চলছিল। এখন কি হইল, গুরুত্বপূর্ণ সংস্কার সংসদে একটা এই দলীয় সিদ্ধান্তের বাইরে নেতারা কথা বলতে পারবেন এই বিতর্কিত আইনটি সংস্কার নিয়ে যখন আলাপ হচ্ছিল, সেই বৈঠকেই তারা অংশ নেয়নি। অর্থাৎ সেখানে গেলে তো তাদেরকে হ্যাঁ না বলতে হবে, এবং হ্যাঁ না বললে তো এটা হয়তো জাতির সামনে চলে আসবে। এবং নারী আসন নিয়ে যদি হচ্ছে তারা যদি বলে যে আমরা নারীদের জন্য 100টি আসন চাই না, এটা নিয়ে যদি তারা বিরোধিতা করে, নিশ্চিতভাবে অনেকে এটা সমালোচনা করবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা এই বৈঠকের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার সঙ্গে দেখা করাটা, একই সঙ্গে বিতর্কিত দুটি সিদ্ধান্তে যখন হচ্ছে তাদেরকে একটা অবস্থান নিতে হবে, সেজন্যই তারা হচ্ছে ওই জাতীয় ঐকমত্যের কমিশনের দ্বিতীয় দফার প্রথম দিনের বৈঠকে অংশ নেয়নি। দ্বিতীয় দিনে এমন কিছু হয়ে যায়নি, সরকারের কেউ এসে তাদের পা ধরেনি যে হচ্ছে তারা দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নিতে হবে। সেই আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরই ওই বৈঠকে অংশ নিয়েছেন। এই হইল জামাতের অবস্থা। বুঝে নেন আপনারা আসলে কোন জায়গা থেকে কি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।